দলের বিপক্ষে ঠিক নয়, মানুষের পক্ষে, দেশের পক্ষে কথা বলার কোনো বাধা কিন্তু ৭০ অনুচ্ছেদ নয়। এখনো যে এক্সিস্টিং ৭০ অনুচ্ছেদ, সেখানেও কিন্তু আপনি আপনার দলের বিপক্ষে যায়, কিন্তু দেশের পক্ষে, মানুষের পক্ষে সত্য উচ্চারণ করতে সংসদে কিন্তু কোনো বাধা নাই। এই বিক্ষোভ বা এই অবরোধ, রাস্তা বন্ধ করা কারা করছেন? করছেন কিন্তু নেতাকর্মীরা। এবং এই নেতাকর্মীদের কি পরিমাণ শ্রম, ঘাম, কষ্ট, ত্যাগ থাকে একটা নেতার পেছনে, এটা ফিল্ডে গিয়ে পলিটিক্স না করলে না, আপনি এই এসি রুমে বসে আমরা আলোচনা করে সুশীল সমাজের ভাষায় আমরা বুঝাতে পারবো না। আমি তো ১৭ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া ২-এ কাজ করছি। আমি আমার প্রতিটা নেতাকর্মী থেকে শুরু করে আমি আমার এই আসনের এই দুটো উপজেলার সাধারণ মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, এবং শুধু তো ভালোবাসা না, ওদের অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক শ্রম আছে আমার আজকের এই অবস্থানের পেছনে। এটা প্রত্যেকটা মনোনয়ন প্রত্যাশী নেতার ক্ষেত্রেই প্রযোজ্য। সো নেতাকর্মীরা কিছুটা কষ্ট পাবেন এবং সেটা ওনারা প্রকাশ করবেন, এটা খুব অস্বাভাবিক কিছু না। এবং 7 দিন এবং 7 দিনের আলটিমেটাম দিতেন। আমি তিনটাই সংক্ষেপে বলি। 7 দিনের আলটিমেটামটা ওটা আমার কাছে খুব একটা হাস্যকর মনে হয়েছে। হাস্যকর মনে হয়েছে এই কারণে, আলটিমেটামটা যারা দিয়েছেন আওলা তো তারা বাজাইছেন, তারা আওলা বাজায় এখন তোমরা ছাড়াও, তো এটা তো কোনো কথা হলো না। মনোনয়ন 2001-এর ইলেকট্রাল ডেমোগ্রাফিক থেকে বের হতে পারেনি দলটি, এই বিষয়ে কি আপনি একমত কিনা? আমি যতদূর জানি যে আমাদের ৩০০টা আসন, প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী যোগ্য, প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী নানান রকম ত্যাগ তিক্ষার মধ্যে দিয়ে গেছেন, নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন, এবং তারা প্রত্যেকে আসলে ডিজার্ভিং ক্যান্ডিডেট। সো ক্যান্ডিডেট চুজিংটা ছিল, আমি বলবো, বিএনপির জন্য ভীষণ বড় একটা কঠিন পরীক্ষা। এবং আমরা যতদূর দেখেছি 237টা আসনে এখন পর্যন্ত যাদের নাম ডিক্লেয়ার্ড হয়েছে, তারা প্রত্যেকেই ডিজার্ভিং ক্যান্ডিডেট। সো আমি মনে করি যে এই ডিজার্ভিং ক্যান্ডিডেটদের নমিনেশন দেওয়ার মধ্যে দিয়ে যে যাত্রাটা শুরু হলো, দ্যাটস আ ভেরি গুড স্টার্ট। দেখা যাক ইনশাল্লাহ সামনে কি আছে। আর যেই 83 জন একদম ফ্রেশ নতুন মুখ আমরা পাচ্ছি, আশা করছি এই 83 জন সংসদে তাদের অনবদ্য ভূমিকা রাখবেন এবং একটা প্রাণবন্ত সংসদ আমরা পেতে যাব। আমরা যেরকম সংসদটা আসলে সবসময় চেয়েছি। আমরা তো গত 15 বছরে কি দেখেছি, একটা দল পুরো সংসদটা রান করছে। স্পেশালি 14-র পর থেকে তো আসলে সংসদে সেরকম ডিসেন্টিং ভয়েসও ছিল না। সো এইরকম সংসদ থেকে বের হয়ে একটা প্রাণবন্ত সংসদ হবে আমরা আশা করি। ৭০ অনুচ্ছেদের কোনো বাধা নাই, যদিও দলের বিপক্ষে ঠিক নয়, মানুষের পক্ষে, দেশের পক্ষে কথা বলার কোনো বাধা কিন্তু ৭০ অনুচ্ছেদ নয়। এখনো যে এক্সিস্টিং ৭০ অনুচ্ছেদ, সেখানেও কিন্তু আপনি আপনার দলের বিপক্ষে যায়, কিন্তু দেশের পক্ষে, মানুষের পক্ষে সত্য উচ্চারণ করতে সংসদে কিন্তু কোনো বাধা নাই। বাট তারপরেও আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম যে আমরা সাধারণত কেউই আসলে দলের বিরুদ্ধে কোনো কথা সংসদে বলি না। আর এখন তো ইভেন আপনি ভোটও দিতে পারবেন চাইলে। আপনি যদি মনে করেন 4-5টা ইস্যু হয়তো থাকবে যেখানে দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না, এর বাইরে অন্যান্য ইস্যুগুলোতে আপনি চাইলে দলের বিরুদ্ধেও ভোট দিতে পারেন, বা দলের স্ট্যান্ড একরকম, আপনার পার্সোনাল স্ট্যান্ড অন্যরকম হতে পারে। সো আমি এক্সপেক্ট করছি আগামী পার্লামেন্টটা অনেক বেশি ভাইব্রেন্ট হবে, অনেক বেশি মানে ঝলমল একটা সংসদ হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আরেকটি বিষয় একটু আসতে চাই। এবার যে 237 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তার মধ্যে নারী রয়েছেন 10 জন। বিশ্লেষকরা বলেছেন রাজনীতিতে নারী নেতৃত্ব কমছে, এবং সেই সাথে বলা হচ্ছে নারী নেতৃত্বের 33%ও পূরণ করেনি কোনো দল, এমনটা বিশ্লেষকরা বলছেন। বেশ কিছু জরিপেও এই বিষয়টি উঠে এসেছে। আপনিও একজন নারী নেতৃত্বকে কি আর একটু প্রাধান্য দেওয়া উচিত ছিল কিনা? আসলে কমতিটা কোন জায়গায়, মানে আপনার মনে হয় যোগ্যতার মাপকাঠিতে কমতি, নাকি এই যে রাজনৈতিক যে পরিবেশ সেই দিক থেকে আসলে কমতি? দেখুন, আমাদের বড় বড় পলিটিক্যাল পার্টি যেগুলো আছে, সেখানে কিন্তু যোগ্য নারী নেতৃত্বের খুব একটা অভাব আছে বলে আমি মনে করি না। হয়তো পুরুষের তুলনায় তাদের সংখ্যা কম, কিন্তু সেটা এত কম নয় যে ধরুন মাত্র 3% or 4% নমিনেশন তারা পাবে 100-র মধ্যে 3 জন বা 4 জন, বাট দ্যাট ইজ টু লো অ্যাকচুয়ালি। আর 2 হচ্ছে যে আমাদের সার্বিক পরিস্থিতিটাই কি আপনি মনে করেন যে নারীর জন্য অনুকূল? একজন নারী যিনি শিক্ষিতা, যার একটা ডিগনিফাইড প্রফেশন আছে, যে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে,
তিনি এই নোংরার মধ্যে নামবেন কেন? রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে, মানে এবং স্পেশালি এখন সোশ্যাল মিডিয়া এসে এবং সবার হাতে হাতে সেলফোন চলে যাওয়ার পরে, বট আইডি, এআই আসার পরে, ইটস অ্যান অ্যাবসলিউটলি আ ডাস্টবিন। তো একটা ভদ্র ফ্যামিলির এডুকেটেড মেয়ে হু হ্যাজ আ ভেরি ব্রাইট ফিউচার অ্যাহেড, উনি কেন পলিটিক্সে আসতে যাবেন, তাই না? সো এই সব কিছু বিবেচনায় যদি কেউ চলেও আসে, দলগুলো হয়তো অত আস্থা রাখতে পারে না, আমি ঠিক জানি না। বড় দলগুলো ছোট দলগুলোকে একীভূত করে রাজতন্ত্র কায়েম করতে চায় এবং এই জন্যই জোটের যে বিরোধিতা, আরপিও সংশোধনের যে বিরোধিতা, সেই বিষয়টি উঠে আসছে, এমনটা তার মন্তব্য আসলে। তাহলে কি এই রাজতন্ত্র কায়েমের জন্য আরপিও সংশোধনের যে বিরোধিতা, সেটা আপনারা করেছেন কিনা, এটা রাখতে চাই। আবার তিনি বলেছেন বিএনপির প্রার্থী তালিকায় তরুণ যে নেতৃত্ব, সেটাকে বাদ দিয়ে গডফাদারদের আধিপত্য দেয়া হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথম যে প্রশ্নটি, সেটি সম্ভবত জোটের প্রার্থী হবেন এবার যারা, তাদের যদি দলের নিবন্ধন থাকে তাদেরকে নিজের দলের মার্কায় নির্বাচন করতে হবে। সো এই বিষয়টির পক্ষে বিপক্ষে দুরকমই যুক্তি আছে। নির্বাচন কমিশন থেকে যে কথা বলা হয়েছে, বা সরকারের তরফে, নির্বাচন কমিশন তো না, সরকারের তরফে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ছোট দলগুলো তো কখনো বিকশিত হতে পারে না। তারা সবসময় দেখা যায় হয় নৌকার সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে, কখনো ধানের শীষের সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে। এতে হয় কি, বাংলাদেশে এই যে দ্বিদলীয় ব্যবস্থা, এটা 50 বছর ধরে আরো স্ট্রং হতে থাকে। ছোট ছোট দল অনেকগুলো আছে, বাট তারা সেভাবে ইন্ডিপেন্ডেন্টলি ফ্লারিশ করতে পারে না। সো যাতে দলগুলো ফ্লারিশ করতে পারে, সে কারণেই বলা হয়েছে যে এবার যার মার্কা, তার সেই মার্কাতেই নির্বাচন করতে হবে। এক। দুই হলো যে আপনি যদি দলের নিবন্ধন নেন এবং একটি মার্কাও নির্বাচন কমিশন থেকে নেন, তাহলে প্রশ্ন হচ্ছে আপনি আপনার রাজনীতি কেন করছেন না? মানে আপনি তো একটা দলের মার্কা নিয়েছেন এবং সেই দলের রাজনীতি আপনি ধারণ করেন, না হলে তো আপনি আসলে ধানের শীষ বা নৌকাই আপনি মূল দলই করতে পারেন, তাহলে একটা ছোট দল রাখবার প্রয়োজনটা কি? এই কথাগুলো সরকারের তরফ থেকে এসছে। অন দি আদার হ্যান্ড, বিএনপির তরফ থেকে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে লাস্ট মোমেন্টে এসে যে আরপিওটা সংশোধন হলো, দীর্ঘদিন যারা এই বড় দলের সঙ্গে থেকে রাজনীতি করেছে, তাদের তো একটা এক্সপেকটেশন আছে যে আমরা পার্লামেন্টে যেতে চাই, আমরা সংসদ সদস্য নির্বাচিত হতে চাই। সো সেই এক্সপেকটেশন থেকে হয়তো তারা বড় দলগুলোর সঙ্গে জোট করেছে এবং বড় দলগুলো একসময় দেখিয়েছে যে আমার সাথে এতগুলো রাজনৈতিক দল আছে, এতগুলো দল মিলে একটা জোট তৈরি হয়েছে। সো এটার বোথ ওয়েতেই এটার আর্গুমেন্ট আছে। আর গডফাদারের ব্যাপারে উনি যদি স্পষ্ট করতেন যে আমি মানে 237 জনের মধ্যে কাকে উনি গডফাদার বলছেন, আমি তো কোনো গডফাদার দেখছি না। যে তালিকাটা আমাদের প্রকাশিত হয়েছে সেখানে আমার জানা মতে তো আমি কোনো গডফাদার দেখিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আরেকটি বিষয়ে জানতে চাই, এই যে এনসিপির থেকে বলা হয়েছে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদেরকে তারা স্বাগত জানাচ্ছেন, ছাত্রদল, যুবদল, তাদেরকে এই তরুণ যার নেতৃত্বকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে এনসিপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। তাহলে এটার মানে কি, এটা দ্বারা এনসিপি এখন বিএনপির ছাঁটাই ক্যাম্প হিসেবে গণ্য করা হবে, নাকি এটা তাদের আসলে নতুন রাজনৈতিক কোনো কৌশল আপনি দেখতে পাচ্ছেন? কি বলবেন? আমি এটাকে কৌশল হিসেবেই দেখি, এবং আমরা তো প্রতিদিনই দেখি যে এক দল থেকে লোক আরেক দলে জয়েন করছে। আমরা দেখি যে বেশ ফুল টুল দিয়ে নতুন দলেও বরণ করেও নেওয়া হচ্ছে। এটা সব দলের মধ্যেই হচ্ছে, এই দল থেকে ওই দলে যাচ্ছে, ওই দল থেকে এই দলে আসছে। এটা আমি মনে করি না এটার মধ্যে কোনো অপকৌশল কিছু আছে। উনি ওনার রাজনৈতিক বক্তব্য হিসেবে এটা বলতেই পারেন। জি, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি 237 আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। সেই তালিকায় শীর্ষে রয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। এখন প্রশ্ন আসছে নানা মহল থেকে যে নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দিবেন, জিতলে প্রধানমন্ত্রী হবেন কে, এই বিষয়ে কিছু বলবেন কিনা? নির্বাচনটা হোক, নির্বাচনের পরে বিএনপি জিতবে কিংবা জিতবে না, এটা কি এখনই বলা যায়? এটা যদি আমরা এখনই বলি তাহলে এটা মনে হবে যেন আমরা 2014, 18 বা 24-এর নির্বাচন নিয়ে কথা বলছি, যেখানে আগেই সবকিছু সেট হয়ে থাকতো। এই নির্বাচনে তো আসলে একেবারেই কোনো কিছু সেট নাই। ইভেন কোন দলের সাথে কোন দল জোট করছে সেটাও কিন্তু আমরা জানি না। সো দেখি কি হয়, আর দল সিদ্ধান্ত নেবে। আমার ধারণা
যথাসময়ে আর কি দলের তরফ থেকে এই সিদ্ধান্ত জানানো হবে। আর একটু জানতে চাই, যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের সমর্থকরা দেখা গেছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন, রাস্তা অবরোধ করেছেন, যান চলাচল বন্ধ করে রেখেছেন, আবার সেই সাথে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সমর্থকদের মাঝে আনন্দ মিছিল দেখা গেছে। এই যে প্রাথমিক তালিকাতে, সম্ভাব্য তালিকা যেটা বলছে, প্রাথমিক তালিকাতে আসার মানে প্রকাশ পাওয়ার পরেই যদি এত বিক্ষোভ অবরোধ হয়, তাহলে যখন চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে তখন আসলে এই পুরো পরিবেশটা কিংবা সিচুয়েশনটা আসলে কোন দিকে যাবে? নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? এটা দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আমি প্রথমে বলি যে এই বিক্ষোভ বা এই অবরোধ, রাস্তা বন্ধ করা কারা করছেন? করছেন কিন্তু নেতা কর্মীরা। এবং এই নেতা কর্মীদের কি পরিমাণ শ্রম, ঘাম, কষ্ট, ত্যাগ থাকে একটা নেতার পেছনে, এটা ফিল্ডে গিয়ে পলিটিক্স না করলে না, আপনি এই এসি রুমে বসে আমরা আলোচনা করে সুশীল সমাজের ভাষায় আমরা বুঝাতে পারবো না। আমি তো 17 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া 2-এ কাজ করছি। আমি আমার প্রতিটা নেতাকর্মী থেকে শুরু করে আমি আমার এই আসনের এই দুটো উপজেলার সাধারণ মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, এবং শুধু তো ভালোবাসা না, ওদের অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক শ্রম আছে আমার আজকের এই অবস্থানের পেছনে। এটা প্রত্যেকটা মনোনয়ন প্রত্যাশী নেতার ক্ষেত্রেই প্রযোজ্য। সো নেতা কর্মীরা কিছুটা কষ্ট পাবেন এবং সেটা ওনারা প্রকাশ করবেন, এটা খুব অস্বাভাবিক কিছু না, এবং এটা সময়ের সাথে ঠিকও হয়ে যাবে। আর আরেকটা কি প্রশ্ন ছিল আপনার? নির্বাচনে আসলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? নির্বাচনে তালিকার আগে এই সিচুয়েশনটা দাঁড় হয়েছে। দেখুন, অনেকে তো বলেছিল বিএনপি তালিকা প্রকাশের সাথে সাথে পুরো বাংলাদেশে আগুন জ্বলে উঠবে, কারণ আসন মাত্র 300, সম্ভাব্য প্রার্থী 3 লক্ষ। তো 3 লক্ষ থেকে কমায়, আচ্ছা 3 লক্ষ না হোক, 3000 তো বটেই, ইফ নট মোর। সেখান থেকে 300-তে নামিয়ে আনা ইজ আ বিগ চ্যালেঞ্জ। সো এটার পরে আমি মনে করি যতটুকু হয়েছে দ্যাট ইজ দি বেয়ার মিনিমাম। এটার চেয়ে অনেক বেশি হতে পারতো। কয়টা আসনে হয়েছে? 2টা 3টা, এর বেশি তো না। সো আমি মনে করি এটা এমন কিছুই না। আপনি আসলে প্রশ্ন করেছেন কয়েকটা। একটা হলো এই যে জোট যেটা হচ্ছে বিভিন্ন রকম, এই জোটের ভোটটা কেমন হবে, আর বলতে চেয়েছেন যে মানুষ আশাবাদী হচ্ছে কিনা, মানুষের মধ্যে সংশয় ছিল, এবং 7 দিন এবং 7 দিনের আলটিমেটাম দিতেন। আমি তিনটাই সংক্ষেপে বলি। 7 দিনের আলটিমেটামটা ওটা আমার কাছে খুব একটা হাস্যকর মনে হয়েছে। হাস্যকর মনে হয়েছে এই কারণে, আলটিমেটামটা যারা দিয়েছেন আওলা তো তারা বাজাইছেন, তারা আওলা বাজায় এখন তোমরা ছাড়াও, তো এটা তো কোনো কথা হলো না। আওলা যাদেরকে উনি এক করতে হইতে বলতেছেন তারা কি আওলা বাজাইছে? তারা কে কি চায় তারা তো আগেই বলে দিচ্ছে, তারা তো বলে দিচ্ছে আমি কে কি চাই। এবং ওইভাবে ওনারা ওই দলিলটা করলেন না কেন? ওনারা তো আলো বাজাইছেন। এবং ওই কমিটির ঐক্যমত্য কমিটির হেডকে ডক্টর ইউনূস, তো আলো তো উনি দেয়, উনি আপনাদেরকে কি আলটিমেটাম দেয়? কিন্তু উনি তো আর সভাগুলিতে উনি সরাসরি থাকছেন না। যদি উনি থাকতেন না, আপনাদের সভাপতি কথা হলো কি? আপনি যেটা বললেন জোটের সব জায়গায় সভাপতি হইতে হবে, ভোটের যে ঐক্য, এটা কি ধরনের মানসিকতা? এটা আজকে কাম ছেড়ে দিয়েছেন। উনি যখন সভাপতি হয়েছেন, যখন নাকি দায়িত্ব তো ওনার, ওই প্রতীক পাবানা এই আকাম উনি করছেন। ধানের শীষ না পাইলে দুই নম্বর কথা হলো গিয়া, আপনি যেটা বললেন জোটের রাজনীতি, মানে ভোটের যে ঐক্য জোট, এটা হবে না, এটা আজকে কাম ছেড়ে দিছে। যখন নাকি বলছে যে ওই প্রতীক পাবা না তুমি, ধানের শীষ না পাইলে ববিহাজার সিংহমা কেন্দ্রে পাস করবো, এত সোজা। আপনি বলেন মাদারীপুরে আপনি বলেন মাদারীপুরে প্রার্থী আরেকজন আছে বিপ্লবী প্রার্থী লাবলু চৌধুরী সাহেব, উনি ইলেকশন করতে চান, উনি ওখানকার জয়েন্ট সেক্রেটারি, উনি ইলেকশন করবেন। একজনকে দিচ্ছে আমার নামের নাম কি কামাল জামান না কি নাম, এই ভদ্রলোক পায়া নিয়ে, হ্যাঁ কামাল জামান মোল্লা এরকম টাইপ, হ্যাঁ কামাল জামান, আমার তো আনে আছে আর কি, পরেরটুকু মনে রাখি নাই, নামে জমে টানে, বুঝে না, ওরা দিছে, তারটা তো বাদ, তারটা এখন স্থগিত করছে আর কি। দেখেন এটা কত বড় একটা মানে ঘটনা। টায়ার জ্বালাইছে, ভাঙার ওই রাস্তা বন্ধ করে দিছে, তার মানে এটা কিন্তু পথ দেখাই দিল। অন্যদেরকে বলতেছে তোমরা এরকম টায়ার জ্বালাও, রাস্তা বন্ধ করো, ওটাও স্থগিত করে দেবো। ভাই দেওয়ার আগে খেয়াল ছিল না যে কে টায়ার জ্বালাইতে পারে? এটা কেন বুঝেন না আপনারা? আর যদি বুঝেন যে টায়ার জ্বালালে থামাইতে হবে, তাহলে দিতেন না, অথবা যদি দিয়ে দিলেন এটা ঠিক থাকতে পারেন না কেন? এটা হলো রাজনৈতিক দলের দুর্বলতা প্রকাশ করে। এবং আগামীতে দেখেন 2-1 দিনের মধ্যে অনেক টায়ার জ্বলবে, এটা আমার ধারণা আর কি। কারণ টায়ার জ্বললে যদি স্থগিত করা যায়,
টায়ার অন ফায়ার। হ্যাঁ, টায়ার এখন ফায়ার হয়ে যায়। আরেক জায়গায় তো টায়ার জ্বালায় বহিষ্কার হয়েছে, আপনি ওইটা সীতাকুণ্ডে তো বহিষ্কার ভাই করেছে। যে বহিষ্কার হয়েছে সেটা তো ছোট জিনিস, এটা তো বড় জিনিস ভাই। এটা তো কেমন এইটা বহিষ্কার করতো। কারণ আমার কথা হলো কি, দল যদি 237টার মধ্যে দুই একটা ভুল হইতেই পারে, এটা খুব একটা অস্বাভাবিক কিছু না। কারণ আমাদের এখানে নমিনেশনটা হয় কিসের উপর ভিত্তি করে, কোনো না কোনো সিনিয়র লিডার তার জন্য সুপারিশ করে। ভাই হিসাব হলো সহজ। এখন ওনার লোকে কার খাতির আছে, সে সুপারিশ করছে, সে জানে এটা এক কামের না, তাও সব সুপারিশ করছে। করার পরে এখন দেখা গেছে যে ওখানে তো আরেক বীর আছে, ওই বীর খেলাই গেছে টায়ার টয়ার নিয়ে, দিয়া চালাই নিয়ে। এখন তো এখন আমি মনে করি দলের উচিত হবে কি জানেন, দলের হাইকমান্ড উচিত হবে কি, তারা নিজেরা একটা জাজ করবে। জাজ করে যদি দেখে যে আমার মিতা যোগ্য লোক, তাহলে যারা এগুলো করছে তাদেরকে বহিষ্কার করা। আর যদি দেখে যে আমার মিতা আসলে অযোগ্য লোক আমার মতো, তাহলে যারা ওনাকে যখন সুপারিশ করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এটা যদি করতে পারে আর বাকি কোথাও হবে না, কিন্তু এটা ইমিডিয়েট করতে হবে। উনি যদি বলে আমি এটা এই ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে করবো, তাহলে কিন্তু ভাই ঝামেলা আছে। এইগুলো আপনার মানে দ্বিতীয় বিষয়টা। আরেকটা দিন কি করছিলেন? একটা বলছিলাম যে 7 দিন যে আপনারা ঠিক হয়ে আসেন, ওটা তো বললাম 7 দিনের মধ্যে ঠিক হতে না পারলে তো এই যে 7 দিনের মধ্যে আপনার কি মনে হয় যে যে আসন যে ছেড়ে রেখে দিয়েছে, এইটা কি আসলে জয়ের লক্ষ্যে ছেড়ে দেওয়া নাকি সকলকে পতাকা তলে নিয়ে আসার জন্য? কারণ আপনি এটার উত্তর দিয়েছেন, বলেছেন যে এটার অবস্থা শেষ করে দেওয়া ওইটা হয়েছে। আপনার ওনা তো যখন সে রাখছে তখন তো আর জানতো না যে প্রতীক, তখন তো তাদের আশাবাদী ছিল। আমি অনেকের সঙ্গে আলাপ করছি, কিন্তু অনেকের সঙ্গে আলাপ করছি মানে কি বিএনপির লোকের সঙ্গে আলাপ করছি, এবং যারা নাকি আশাবাদী এরকম তারাও বলছে, তারা সবাই আশাবাদী ছিল যে গভর্নমেন্ট এটা মানবে। কিন্তু তার মানে প্রতীকের সুবিধা কেউ পাচ্ছে না। হ্যাঁ, এইটা জিনিসটা হলো কি, এটা করে দেয়া উচিত না মানে পাওয়া। জোটের যে ভোটের যে জোট, এইটা ভাই হবে না। এটা করে লাভ নেই, সাইডে কোনো লাভ নেই। আপনি ছাড়েন, আপনি যেটা বলতেছেন যে ধানমন্ডিতে এই যে আসিফ মোহাম্মদকে ছেড়ে দিবেন, শোনা গেছে শোনান যদি ছাড়ে উনি কি নিয়ে দাঁড়াবে? উনি তো ধানের শেষে দাঁড়াতে পারবে না। সাপলা কলি সাপলা করে উনি কি জয়েন করছেন কি হয় এনসিপিতে?